আপনার কাছে আমার জানতে চাও আসলে যে বরিশালে যে ঘটনাটি ঘটলো, মানে এই অবস্থায় আসলে যে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে একটি আলোচনা চলছে, প্রার্থীদের নিরাপত্তা প্রশ্ন বিশেষ করে কালকে জামায়াত ইসলামের আমিরও একটি কথা বলেছেন। তিনি যখন প্রচারণা চালান তিনি বলেছেন যে অনেকে আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার, কিন্তু আমি আল্লাহর কাছে আবার নিরাপত্তা প্রত্যাশা করি। এর আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে টার্গেট কিলিংয়ের একটি বিষয় তিনি আশঙ্কা করছেন। আপনার কাছে আমার জানতে চাও আসলে এইগুলো কি মব ভায়োলেন্স নাকি প্রেশার গ্রুপ না কি, আসলে বিষয়টি আপনি একটু বলবেন। ধন্যবাদ। এগুলো মব না, আসলে এগুলো হচ্ছে মানে পলিটিক্যাল ক্রাইম আর কি। বাংলাদেশে রাজনৈতিক ছত্র ছায়ায় বড় দুইটা দল গত 40-50 বছর যেটা করেছে, তৃণমূলে একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং একটা দল আর একটা দলকে মোকাবেলা করবার জন্য তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়েছে। এখন রোববারের কথা চিন্তা করেন, রোববারে বিএনপির একাংশ, আমি সবসময় বলেছি মোটা দাগে বিএনপির একটা ক্ষুদ্রাংশ এই ক্রিমিনাল এই যত আকাম কুকামের সাথে জড়িত। মোটা দাগে বিএনপির বড় অংশটা কিন্তু একটা ভালো রাজনীতি চায়, একটা ফেয়ার রাজনীতি চায়, একটা শহীদ জিয়ার একটা জাতীয়তাবাদী রাজনীতি চায় সিম্পলি। তো সেই জায়গাতে দেখেন আমার লোক ছিল 500-600, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর কি। সেখানে এই যে ক্রিমিনাল একটা গুন্ডা বদমাইশ টাইপের যে লোক আসছে এরা ছিল 40-40 জন। সেখান থেকে আমি ওয়াকআউট করে চলে আসছি। তাহলে বাংলাদেশের রাজনীতির গ্রামারে তো এটা পড়ে না। তো কি হওয়া দরকার ছিল, কি হইতে পারতো এখানে চিন্তা করেন। 30-40 জনের তো আপনি জামা কাপড়ও খুঁজে পাইতেন না যদি আমি শুধু ইশারা দিতাম। তো এবং নেতাকর্মীরা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ আমার উপরে। কিন্তু আমরা চাইতেছি আসলে বাংলাদেশে একটা ভালো রাজনীতি হোক, মানে এই গুন্ডামি বদমাইশি সেটি তো সবার কামনা ছিল বা প্রত্যাশা ছিল, সেই জায়গাটাই আমরা কেন আসলে দেখতে পাচ্ছি না। স্যাডলি হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, আর হচ্ছে যে মেধা দিয়ে মেধাকে চ্যালেঞ্জ করা, কাজ দিয়ে কাজকে চ্যালেঞ্জ করা, যুক্তি দিয়ে যুক্তিকে চ্যালেঞ্জ করা, কথা দিয়ে কথাকে চ্যালেঞ্জ করা, এই মানসিকতাটাই রাজনৈতিক মহলে তৈরি হয়নি। গায়ের জোরের শক্তি, মানে কোথাকার কে আইসা এখানে আমাকে সিট লয়ে যাইব, এত বড় কি হয় নাই, এতদিন তো দেখি নাই, মানে এই ধরনের আর কি গুন্ডামি টাইপের পুরো অ্যাটিটিউড ল্যাঙ্গুয়েজ যদি দেখেন আর কি। এবং সেইখানে মানে মোটা দাগে যেটা হয়েছে যে আপনি জানেন যখন একটা সেতু উদ্বোধনের কাজ হয়েছে, এই কাজটা করার পিছনে আমি গত প্রায় বছরখানেক অনেক দৌড়দৌড়ি করেছি। চেষ্টা, তদবির, স্মারকলিপি, গণমাধ্যমে কথা বলা, প্রেস কনফারেন্স করা, বহুবার এটা নিয়ে কথা বলেছি, 5-6 জন উপদেষ্টার সাথে তদবির করেছি, প্রচুর যোগাযোগ করেছি। এখন এইটা বোধ করতেছে যে এরকম একটা বড় কাজ, 1,500 কোটি টাকার একটা সেতু হবে, তাও ধরেন আমার চেষ্টায় হয়েছে। ওখানে অন্য যে সকল প্রার্থীরা কম্পিট করছে তাদের বলবার মতো কোনো ডেলিভারেবল কোনো পারফরমেন্স নাই। কিন্তু আমি সেখানে ধরেন টিউবওয়েল নেয়া, মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান ঘাটের সংস্কারের জন্য তহবিল বরাদ্দ নেওয়ার চেষ্টা করা, রাস্তাঘাটের জন্য নেওয়া, আমার জায়গা থেকে যতটুকু দৌড়দৌড়ি করে নেওয়া সম্ভব সেগুলো আমি করেছি। তো এই কম্পিটিশনটাকে সে গুন্ডামি দিয়ে মোকাবেলা করতে চায়। আমরা যেটা বারবার বলেছি, ভাই আমি 10টা টিউবওয়েল নিয়েছি, আপনি আরও 10টা টিউবওয়েল আনেন না, তাহলে তো এলাকার লাভ হবে, মানুষ পানি খেতে পারবে। আমি 5টা রাস্তা পাকা করতেছি, আপনি আরও 5টা রাস্তার জন্য তদবির করে আনেন, এলাকাতে কাজ আনেন। এই কম্পিটিশনটা আমাদের পলিটিক্যালি করছে না। এর বাইরে দেখেন যে আওয়ামী লীগের অনুপস্থিতি থাকার পরেও বিএনপির মতো এত বিশাল একটা দল যে পরিমাণ অনিশ্চয়তা ভয়ের মধ্যে ভুগতেছে, যেটা আসলে কোনো যৌক্তিক কারণ নাই। মানে আপনার তো অধিকাংশ সিটে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রার্থীই নাই কোনো দলের। কারণ বিএনপির সাথে অন্যান্য দলের যদি সাইজ দেখেন, সব দল মিলেও তো বিএনপিকে 300 আসনে চ্যালেঞ্জ করতে পারবে না। তো সেই রকম একটা জায়গায় বিএনপি যে অনিশ্চয়তা, মানে একটা ভয় ট্রমার মধ্যে আছে, এইটা বিএনপির ভোট কমিয়ে দিচ্ছে। এবং এটা বিএনপি লিডারশিপকে, বিএনপির তৃণমূলকে আমরা বারবার বলেছি। এবং তৃণমূলে যারা বিএনপির বড় অংশ, যারা একটা ভালো ফেয়ার রাজনীতি করে, তারা কিন্তু এটা বুঝতেছে। কিন্তু দুঃখজনকভাবে সত্য হইল যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পুরো এলাকার ওই দলের যে ক্রিমিনাল অংশটা আছে, এরা হচ্ছে এই এমপি প্রার্থীর অধীনে এখন শেল্টার নিয়েছে। এবং আমি দেখলাম যে আমাদের যিনি ওখানে আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী, ওনার বক্তব্যে উনি অস্বীকার করেছেন ওনার দলের কেউ না। কিন্তু আমরা আসলে পত্রিকায় রিপোর্টে দেখেছি যে যারা যারা এই ডিস্টারবেন্সগুলো করেছে তারা দলের পদস্থ নেতা। কেউ কেউ 10টা, 15টা, 20টা মামলার আসামি, খুন খারাপি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, হেন কোনো অন্যায় নাই যারা এই গোষ্ঠীটা করে না। তাহলে এত বড় একটা দল আপনি 20টা লোককে প্রোটেকশন কেন দিচ্ছেন?
এবং এই 20টা লোককে রাখতে গিয়ে আপনার যে হাজার হাজার ভোট নষ্ট হচ্ছে প্রতিদিন। আপনি প্রশাসনেরও নিয়েও প্রশ্ন তুলেছেন যে প্রশাসনের সবাই ছিল কিন্তু তারা কিছুই করেনি। হ্যাঁ, এই ঘটনা ঘটার সময় আপনি যদি ডান দিকে ভিডিওতে দেখে থাকেন, পুলিশের গাড়ি ছিল, অনেক পুলিশ দাঁড়ায় ছিল সিম্পলি। কারণ আপনি জানেন দুজন উপদেষ্টা গেছে, এখানে তো হাই লেভেলের আরেকটি প্রশ্ন তুলেছেন, তাহলে ভোটের দিন কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এরকম একটা ঘটনা যদি ভোটের দিন ঘটে তাহলে সেন্টার দখল হয়ে যাবে তো। এবং এই প্রশাসনের উপরে আমি তো কোনো ভরসা পাচ্ছি না, কারণ যেই পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে সে একটা মানুষকে গ্রেফতার করে নাই। এটা তো একটা ফৌজদারি অপরাধ। আপনি একটা নিরস্ত্র মানুষকে তেড়ে আসতেছেন, তাকে মানে খুশি কিল মারার চেষ্টা করছেন, এটা তো একটা টিপিক্যাল ক্রিমিনাল অফেন্স। আপনি মানুষগুলো গ্রেফতার করলেন না কেন? আরেকটি কথা আপনি বলছিলেন যে অস্ত্র তারা তৈরি করছে, রামদার অর্ডার দেওয়া হয়েছে, এই বিষয়ে দোকানে দোকানে আমরা জানি, গ্রামে যারা দা বটি বানায় এরকম বহু দোকানের থেকে আমরা খবর পেয়েছি 50টা রামদার অর্ডার আসছে, তারা রামদা বানাচ্ছে। কোনো দোকানে 100টা রামদা বানানোর অর্ডার আসছে। তো রামদা এখন কেন লাগবে? এবং আমরা খবর নিয়েছি রামদাগুলো কে বানাচ্ছে, রাজনৈতিক দলের লোকজন বানাচ্ছে। তো রামদা দিয়ে আপনি কী করবেন? রামদা তো আপনার কোনো রেগুলার গৃহস্থালী কোনো কাজে তো লাগে না, দা বটি না তো, কাস্তে না তো, কোদাল না। তো আপনার এটা দিয়ে আপনি কী করবেন? তো এর মানে হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতেও আপনি একটা সুষ্ঠু ভোটে জিততে পারবেন, এই লেভেলের কনফিডেন্স আপনি হারায় ফেলছেন। এবং যেটা হারানোর আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। এত বড় একটা দলের একটা অংশ যদি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ায় যায়, দিন শেষে যেটা হবে, সোশ্যাল মিডিয়াটার কথা ওনারা ভুলে গেছেন। ওনারা 91-2001-এর নির্বাচনের ফ্রেমে আছেন। আপনি এখন যা যা করবেন সব রেকর্ডেড হয়ে গেছে না, এই দুষ্টামিগুলো। অথচ এই যে ক্রিমিনাল কয়টা আছে, বদমাশগুলো, এরা এই দুষ্টামিগুলো 20 বছর আগে করছে, কিন্তু কেউ জানতো না, গোপনে হয়ে গেছে। কিন্তু এখন ভিডিও ফুটেজে চলে আসছে। অতএব এই রামদা দিয়ে কেন্দ্র দখল করবেন, 2014-18 মার্কে নির্বাচন করবেন, প্রস্তুতি নেন, কোন দল নির্বাচনে যাবেন। জামাত থেকে শুরু করে এনসিপি সবাই অলরেডি বলেছে সুষ্ঠু পরিবেশ না থাকলে আমরা কেউ নির্বাচনে যাব না। বিএনপি আর নির্বাচন কমিশন একা একা মিলে নির্বাচন করে 300 সিটে জিতুক, 73-এর মতো নির্বাচিত হোক, দেখেন ক্ষমতা থাকতে পারেন কিনা। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আসলে কেউই নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন। আরেকটি কথা বলছিলেন যে এইসব কর্মকাণ্ডের বিএনপির ভোট কমছে বা কমে যেতে পারে, একটি কথা তিনি বলছেন। আসলে আপনি কিভাবে দেখেন, নিরাপত্তার প্রশ্নটা উঠছে কেন? আমরা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও আমরা দেখেছি যে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। জামায়াতের আমিরও বলছেন যে আমার বুলেট প্রুফ গাড়ি লাগবে না, যে আল্লাহর উপর ভরসা করে আছেন। এই সময় আসলে নিরাপত্তার আশঙ্কাটা কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। কারণ ফুয়াদ ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে, সেটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। এবং বাইরে প্রচার, তিনি সবসময় মবের পক্ষে কথা বলতেন, এই জন্য হয়েছে। আবার কেউ বলছে তার রাইভেলরা তাকে ঈর্ষা করে এটা ঘটিয়েছে। এতে যদি বিএনপির লোক ঘটিয়ে থাকে তো অবশ্যই ভোট কমবে। সন্ত্রাসকে এখন চায় না মানুষ, সন্ত্রাস চায় না। তা আমি প্রথম থেকে কিন্তু এই মবের বিরুদ্ধে বলেছি, এবং ফুয়াদ ভাই এটা জাস্টিফাই। তিনি কি মব বলতে রাজি নন? না, তিনি বলছে মব জাস্টিফাইড, সবসময় বলেছে। সুতরাং এখন এটার ফলাফল দেখা যাচ্ছে, যে ফলাফল মানে জাতি কিন্তু শক্তি দিয়ে এখন সব কিছু অর্জন করতে চায়, এই জায়গায় চলে গেছে। আর আমি বরাবরই বলি, এই যে বুলেট প্রুফ গাড়ি দরকার পড়তেছে, এটা স্পার্ক করছে কি, ওই আপনার ওই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলছে 40 জনকে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। তিনি বলছেন তার কাছে তথ্য আছে। হ্যাঁ, তথ্য আছে। তাকে জিজ্ঞেস করে না কেন? এটা তো ভয়ঙ্কর কথা। 50 জনকে টার্গেট কিলিং করে মেরে ফেলবে, কারণ উনি তো মারে যেতে পারে। এরকম টার্গেট করবে তো, কিছু লোককে টার্গেট করবে তো। কিছু লোক তারা প্রার্থী, একেবারে 50টা প্রার্থী, 300 প্রার্থীকে বাইরে যদি 50টা টার্গেট কিলিং হয়, 50টা এমপি, এটা তো ভয়ঙ্কর ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই। বাক্স হাইজ্যাক হয়েছে, এখনো এই পরিস্থিতি আছে। আমি এই যে ফুয়াদ ভাই যে বলছে না, আমি কিন্তু আগে করেই বলি যে দেখেন, এখনো আইন শৃঙ্খলা বাহিনী দেখি না। আর বিএনপির লোক হইলে কিছু ধরে না, জামাতের লোক হইলে ধরে না, মনে করে যে আমি শেষে কোন ফেসিবাদের দোষর হব কিনা। বান্দরবানে পোস্টিং করে দিতে পারে, হ্যাঁ বলে। এই জন্যেই ওই পুলিশের গাড়ি দাঁড়ানো থাকার সত্ত্বেও এটাকে ওনাকে রক্ষাও করতে চায় নাই, কেউ গ্রেপ্তারও করে নাই, কোনো অ্যাকশনেই যায় নাই। কারণ পুলিশ ভাবছে এখানে হয়তো বিএনপির
পাঠিয়েছে। আবার ফুয়াদ ভাইকে তো ভাবছে যে সরকারি দল, তারে আগে করতে গিয়ে। আজিজ ভাই, এই যদি হয় মানে চিন্তা ভাবনা যে আসলে সবগুলো আসনেই যদি চিন্তা হয় যে বিএনপি ক্ষমতায় আসছে, তাহলে আমাদের আর তো কিছু করার না, ব্যাপারটা ক্ষমতায় আসছে এটা বড় কথা না, কারণ এটা তো ঠিক জামাতের পপুলারিটি তো কিছু বাড়ছে, কারণ বিএনপি যেসব এই যে ধরেন অনাচারগুলি হচ্ছে, অনাচারে যুক্ত, এতে তো আগে তো বিএনপির ভোট, আগে বিএনপির পপুলারিটি কমছে। তো আমার বক্তব্যটা একটা, আমি বরাবরই বলি যে ধরেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী জেনে ওনার ওই কি কয় ওই বাবুগঞ্জে দাঁড়ায়-ছিল, তারাই তো ডিউটি করবে ইলেকশন কমিশনে, এত চাপ থেকে আসবে না। সেটি তিনি প্রশ্ন রেখেছেন যে তার মানে না, আমার বক্তব্য হলো যে একটা সেন্টারে প্রায় 450 সেন্টার হবে। একটা সেন্টারে ধরেন জামাতের 100 লোক থাকলো, বিএনপির 100 লোক থাকলো। হ্যাঁ, এখন যে যুদ্ধটা শুরু হয়েছে মোটামুটিভাবে, যে অবস্থা শুরু হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর 2 জন পুলিশ দিল বা 4 জন পুলিশ দিল বা 6 জন পুলিশ দিল, এরা তো ইনঅ্যাকশন থাকবে। কার ঘরে বাড়ি দিবে, আমি যাব বান্দরবন অথবা আমার চাকরি ওএসডি, তো তখন তো বাক্স নিয়ে দৌড়াবে, ধান খেতে পাট খেতে দৌড়াবে। তো সুতরাং ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি তো নাই। আপনি যখন আইন প্রয়োগ করবেন না, এই জন্য আপনি দেখেন শিডিউল দিচ্ছে, কিন্তু আপনি রাস্তা দিয়ে যান, রিক্সাওয়ালা জিজ্ঞেস করে স্যার ইলেকশন হবে তো। আপনার কাছে আমি আসবো আজিজ ভাই, এবার আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয়, নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে। তিনি বলেছেন বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে। আপনি কি মনে করেন আসলে যে আজিজ ভাই বলছিলেন যে নির্বাচন সঠিক সময় হওয়ার এই পরিস্থিতি যদি বিরাজ থাকে? কথা সত্য, একমত এটার সাথে। বিষয় দেখেন যে আজিজ ভাইয়ের সাথে এক জায়গায় দ্বিমত করি যে পলিটিক্যাল ভায়োলেন্স বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। এটা রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে যুগ যুগ ধরে ঘটে আসছে, এবং প্রত্যেক দল এই আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী পালা, ক্রিমিনাল, গুন্ডা পান্ডা, অস্ত্র ম্যানেজ করা, এগুলাকে মেনটেন করা, এগুলো তারা করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির এখন এটা কেন করতে হবে? আওয়ামী লীগ নাই তো, মানে আপনি যেই শত্রুকে সামনে রেখে এগুলো করেছেন, এটা তো আপনার এখন করার দরকার নাই। এবং এই যে একটা ফ্র্যাকশন, খুবই ক্ষুদ্র ক্রিমিনাল অংশটাকে আপনি দুই দলের বিরুদ্ধে ব্যাপারে শুধু একটা অভিযোগ আসছে অস্ত্রের ব্যাপারে, ঈশ্বরদীর যে ঘটনাটা, বাট মোটা দাগে এই ঘটনাগুলোর সাথে জড়িত আসলে বড় 2 দল ঐতিহাসিকভাবে আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিএনপির এখন তো কাজটা করার প্রয়োজন নাই, কারণ তার ওই লেভেলের আশঙ্কা আতঙ্কর কোনো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আপনি একটা ম্যারিট বেজ মেধার রাজনীতি এখানে করার সুযোগ আছে সেই জায়গাতে। এবং এই অংশটাকে লালন পালন করে যেটা হচ্ছে আমরা তৃণমূলে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ। বিএনপির যারা সলিড ভোটার আছেন, এই জনগোষ্ঠীও এই লোকগুলোর উপরে প্রচণ্ড ক্ষুব্ধ। লম্বা সময় ধরে বিএনপির রাজনীতি করেন সেই মানুষগুলো ক্ষুব্ধ যে যারা ত্যাগী বিএনপির নেতা গত 16-17 বছর দলের জন্য ত্যাগ করেছেন, তারা এখন পদ পাচ্ছেন না, সাইডলাইনে। এবং এই ক্রিমিনাল অংশটার কারণে যেটা হয়েছে, তারা প্রতিদিন জনগণের কাছে বাজারে ঘাটে চায়ের দোকানে সমালোচনার মুখোমুখি হচ্ছেন, তারাও কিন্তু বিব্রত। অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে যে এই ক্রিমিনাল অংশটাকে পুষতে হবে কেন? মানে আপনি কার সাথে মারামারি করবেন? মানে আপনার মারামারি করার সেই শক্তিটা কোথায়? দরকারই বা কেন? কে আপনাকে হুমকি দিচ্ছে? আপনাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কথাটা কে বলছে? সেটা দরকার নাই। মবের কনটেক্সট ডিফারেন্ট, পলিটিক্যাল ভায়োলেন্সকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে। মবের আলোচনাতে এখন যাবে না, যেহেতু এটা ডিফারেন্ট কনটেক্সটে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজিজ ভাইয়ের মতো মব নয় কেন বলছেন আপনি? মব হচ্ছে গণজাগরণ মঞ্চ। বাংলাদেশে যদি আপনি আমাদের রিসেন্ট টাইমে সবচেয়ে মবের ইতিহাস বলেন, যেখান থেকে ঘোষণা দিয়েছে আজকে কোন ব্যাংক ভাঙা হবে, আজকে কোন পত্রিকার অফিস ভাঙা হবে, আজকে কোন সম্পাদককে নাজেহাল করা হবে, বাংলাদেশে যদি রিসেন্ট টাইমে মব বলেন যে সিভিল একটা ফোর্স যখন ক্রিমিনাল অফেন্স ঘোষণা দিয়ে করে, এটার কোনো বিচার হয় না। অতএব মবের আলোচনা করতে হইলে আপনাকে ওই কনটেক্সটে করতে হবে। ওইটা তো পলিটিক্যাল ভায়োলেন্স ছিল না, কিন্তু পলিটিক্যাল অপোজিশনকে টার্গেট করা হয়েছে, একটা রাজনৈতিক অংশকে ওখান থেকে টার্গেট করা হয়েছে। মবের আলোচনাটা আমরা কি নাম দিতে পারি? পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যালি মোটিভেটেড ভায়োলেন্স। সংজ্ঞার মধ্যে কি পলিটিক্যাল ভায়োলেন্স পড়ে না? মবের মধ্যে সবসময় পলিটিক্স নাই তো আপনার। বিভিন্ন সমাজ, যেমন ধরেন আপনি একজন ডাকাতকে ধরছে, ডাকাতকে ধরে এলাকাবাসী ধরে পিটায় মেরে ফেলছে, এরকম ঘটনা পড়ছেন না? একটা কাজের মেয়েকে
একজন সিনিয়র সাংবাদিক তার বিল্ডিং থেকে তার বউ তারে ছুঁড়ে ফেলে দিছে, অথবা ধরেন আপনার ওই যে আনন্দ ফুর্তি করে পিটায়া 28শে অক্টোবর এই যে জামায়াত এবং বিএনপির উপরে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছে, এটাকে আপনি মব বলতে পারবেন। তো মবের একটা পলিটিক্যাল অংশ যেমন আছে, একটা নন পলিটিক্যাল এলিমেন্ট আছে, কিন্তু রবিবারে যেটা হয়েছে সিম্পলি একটা পলিটিক্যাল মোটিভেটেড জায়গা। এখানে আর কোনো এলিমেন্ট নাই, এখানে আর কোনো ইস্যু নাই যেটাকে আপনি এখানে পুল করতে পারবেন এক্সেপ্ট পলিটিক্যাল রাইভালরি। এই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা কিভাবে ডিল করবেন, এবং এই ঘাটতিটা আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি প্রশাসনের উপর ডিপেন্ড করবে, নির্বাচন কমিশন শিডিউল ঘোষণার পরে যে এই ভায়োলেন্সটা বাড়বে না কমবে। আমাদের সাথে যারা কাজ করছেন তারা তো ফেরেশতা না, তো তারা প্রতিদিন মাইর খাবে, আপনি এটা আশা করতে পারবেন? তাহলে আপনি আস্থার জায়গাটা আনবেন কোত্থেকে, যখন আপনি প্রশাসন বলতে পারবে যে না আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা শুধু ঘটনার দিন না, আগের দিন বরিশালের প্রশাসনের প্রত্যেককে জানাইছি যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা জানতে পেরেছি, আপনারা সতর্ক হন, তারা গায়ে পড়ে এই ঝামেলাটা করবে। ইউএনও থেকে শুরু করে ওসি, ডিসি, এসপি প্রত্যেককে মেসেজ দিয়ে আমি এটা জানাইছি যে আজকে ঘটনাটা ঘটবে। কারণ এর আগের দিন বুলাদির একটা জায়গাতে আপনার এই মাননীয় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা একটা জুম মিটিংয়ে একটা ব্রিজ উদ্বোধন করার কথা, সেখানেও বিএনপির একটা অংশ গিয়ে ওখানে ডিসি, তারপরে মাননীয় সচিব ছিলেন ওখানকার, তাদের সামনে পুরো মঞ্চ, চেয়ার টেবিল, পুরো প্রোগ্রাম ভণ্ডুল করে দিয়ে আসছে ভেঙে। তাহলে সেই বাস্তবতায় তার পরের দিনের ঘটনা এটা, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। করছিলেন সেটা আপনি জানিয়েছেন আগে থেকে, তারপরেও এই ব্যাপারে আসলে কোনো অ্যাকশন যায়নি। এবং তারপরে যারা প্রশাসনের সাথে দেখা করেছি, ঘটনার পরেও কিন্তু প্রশাসনের সাথে দেখা করেছি, তাদের ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট অথবা সিরিয়াসনেস এটা আমি কারো চোখে মুখে দেখি নাই। তাহলে আপনি ভোটটা কিভাবে করবেন, আমি আস্থাটা কোথায় পাবো? এবং তার ইন্টারেস্টিং হচ্ছে যেই ইউএনওকে আমি জানাইছি আগের দিন এই ঘটনাগুলো ঘটবে, পরের দিন এই দুষ্টচক্র, এই ক্রিমিনাল গ্যাং এই ঘটনাটা ঘটায়া ইউএনও অফিসে গিয়ে ইউএনওর সাথে ছবি তুলছে। খুবই হাস্যোজ্জ্বল অবস্থা। ইউএনও সাহেব এই কাজটা করছেন, আমার কাছে ছবি, তারা ওখানে গিয়ে আপনার সেইটা দাঁড়ায়, ইউএনও সাহেব দাঁড়ায় সবার সাথে খুব সুন্দর করে ছবি তুলছে, এবং ওই ক্রিমিনাল গ্যাংগুলোকে আপনি ওখানে দেখতে পারবেন ছবিতে। এবং তাদের নেতা বলতেছে এরা বিএনপির না, অথচ সবাই বিএনপির পদস্থ নেতা। তাহলে বিএনপি লিডারশিপকে বলবো যে ভাই আপনি কেন এই ক্রিমিনালগুলোকে পালতেছেন? আপনার দরকার নাই তো, সিম্পলি মানে একটা প্রয়োজন থাকতে হবে তো। এবং বিএনপি নেতৃত্বকে আমরা বারবার আহ্বান করেছি যে ভাই এই দুষ্ট চক্রকে বাদ দিয়ে দেন, খুবই ফ্র্যাকশন, এদেরকে নিয়ে গ্রামে গঞ্জে হাঁটলে প্রতিদিন আপনার ভোট কমবে, ভোট বাড়বে না।